সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাতক্ষীরার এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত, নৈতিক স্খলন প্রমাণিত। বড় শহরগুলোতে বেশি ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা, প্রতিরোধ কার্যক্রম জোরদারের পরামর্শ। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। একই সাথে এই সিদ্ধান্ত অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে শ্যামনগর উপজেলা সদরের জেসি কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিক্ষোভকারীরা। এই সময় তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশ থেকে বক্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ বড় শহরগুলোতে বেশি ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলছে, ডেঙ্গু ভাইরাসের 4টি ভ্যারিয়েন্টের মধ্যে এবছর সেরোটাইপ 3-এর প্রভাব বেশি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্ষার সাথে সাথেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়তে শুরু করছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই সতর্ক না হলে আগামী 3 মাসে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন, যদি এবার ডেঙ্গুতে আক্রান্তের ধরনের পরিবর্তন হয় তবে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ডটি কিছুদিন আগেও ছিল হাম রোগীদের জন্য, এখন সেটি ডেঙ্গু রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সব মিলে প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থা প্রায় সব হাসপাতালেই। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গু রোগীর নমুনা পরীক্ষা করে। এতে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে ডেন 3-র প্রভাব বেশি পেয়েছে। একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান এই জনস্বাস্থ্যবিদ। এবারে যতটুকু জানা যাচ্ছে যে সেরোটাইপ 3 এটা একটু বেশি 2-এর তুলনায়। তো যদি ডেন 2 এবং ডেন 3 থাকে তাহলে আমাদের ডেঙ্গি গতবারের মতোই হওয়ার আশঙ্কা আছে। যদি কোনো সেরোটাইপ পরিবর্তন হয়, এখানে যদি ডেন 1 বা ডেন 4 আসে, তাহলে কিন্তু আশঙ্কা আছে যে রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। 2019 বা 2023-এর মতো 4 বছর পর 3 বছর পর এরকম একটা আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানান, ভাইরাসের ধরনের পরিবর্তন হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে যে আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো, তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে,
বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। এমন পরিস্থিতিতে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত টিভি ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবাধে বনভূমি দখল নিয়ে প্রতিবেদন। দেশে উন্নয়নের নামে সংরক্ষিত বনের বুক চিরে তৈরি হচ্ছে পাকা সড়ক। হুমকির মুখে পড়েছে শতবর্ষী প্রাচীন গাছ, বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র এবং আবাসস্থল। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়ার বনের ভেতর দিয়ে নির্মাণ হচ্ছে পাকা সড়ক। পরিবেশ ও বন সংরক্ষণ কর্মীরা বলছেন, বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। একসময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরামগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এতে কমে গেছে বন্য প্রাণীর বিচরণ। বনাঞ্চলের ভেতর দিয়ে দুটি সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে বন বিভাগ। তবে আপত্তি সত্ত্বেও সড়ক নির্মাণের প্রক্রিয়া বন্ধ হয়নি। বন বিভাগের কর্মকর্তারা জানান, এখানে সড়ক হলে বনভূমি দখল, অবৈধ অনুপ্রবেশ, গাছ কাটা ও বন সম্পদ পাচারের ঝুঁকি বাড়তে পারে। যদি সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘরবাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভিতরে হাতি চলাচলের পথে পাকা সড়ক নির্মিত হচ্ছে। যদিও বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের, কিন্তু পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। হাতির এইখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধানে ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। বন বিভাগের কর্মকর্তারা জানান, এই অবস্থায় বনের ভিতরে সড়কটি নির্মিত হলে হাতি চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়া অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরোদস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির দুটি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এছাড়া জঙ্গলে হাতিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটছে প্রায়ই। বন অধিদপ্তরের তথ্য মতে 2016 থেকে 2025 সাল পর্যন্ত কক্সবাজারে গুলিতে মারা গেছে কমপক্ষে 9টি হাতি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 20 দিনের জেট ফুয়েল ও 25 দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। ফলে আগস্টেও সরবরাহে কোনো সমস্যা হবে না। দেশে সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই।
প্রায় 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুরের সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এইসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত 8টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 14,041 কোটি 21 লাখ টাকা। এডিবি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিবির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতি তত গতি সঞ্চার হবে এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা বা আয়না ঘর পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিষয়ে সম্মতি জানায়। তবে পরিদর্শনের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে রাষ্ট্রপক্ষের পাশাপাশি আগ্রহী আসামি পক্ষের আইনজীবীরাও পরিদর্শনের সময় উপস্থিত থাকতে পারবেন বলে মত দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে চিফ প্রসিকিউটর বলেন, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী প্রয়োজন হলে বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে অনেক গুমের ঘটনা ঘটেছে এবং গুমের শিকার ব্যক্তিদের জেআইসি, টিএফআই বা আয়নাঘর নামে পরিচিত এসব জায়গায় বন্দী করে রাখা হতো। ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025 ডিফেন্স কাউন্সিল হিসাবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকব ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের শিক্ষা সংস্কার ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের দাবানল। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে বলিউড তারকা সহ বিরোধী দলগুলো। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পুলিশের সহিংস আক্রমণে ফুঁসে উঠেছে গোটা ভারত। দিল্লির রাজপথে শুরু হওয়া এই আন্দোলনে বড় পরীক্ষার মুখে পড়েছে মোদী সরকার। ভারতের রাজধানী দিল্লি, যেখানে ক্ষমতার দাপটের কথাই শোনা যায় বেশি, কিন্তু সেই রাজধানীতে এবার ঘটে গেছে আন্দোলনের এক মহাবিস্ফোরণ, যা পৌঁছে গেছে দেশটির সংসদের দোরগোড়া পর্যন্ত। চলতি বছরের 16 মে আন্দোলনের শুরুটা হয়েছিল ঠাট্টা বিদ্রূপ দিয়ে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার তরুণ তরুণীদের আরশোলা মন্তব্য করায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। গঠন হয় ককরোচ জনতা পার্টি। আরশোলার নামে পরিচিত হয়ে তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারছে না। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষায় প্রশ্ন ফাঁসে নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের ন্যায় বিচার। দাবি আদায়ে দিল্লির যন্তর মন্তর থেকে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সংসদের দিকে পদযাত্রায় বল প্রয়োগ করে পুলিশ। শিক্ষার্থীদের ন্যায্য ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে পুলিশের সহিংস আক্রমণে ফুঁসে উঠেছে গোটা ভারত। বিপাকে পড়েছেন মোদী সরকারও। শিক্ষার্থীরা একা নয়, দলে দলে যোগ দিয়েছেন সুশীল সমাজের নাগরিকরা, বিরোধী দল এবং বলিউড তারকা থেকে শুরু করে হাজার হাজার শিক্ষার্থীর বাবা মায়েরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা সহ 5 দফা দাবি তুলেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের হয়ে 28 জুন থেকে অনশনে রয়েছেন আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই আন্দোলনের প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। শুধু রাজপথেই নয়, এই আন্দোলন এখন সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে এটিই অন্যতম বড় যুব আন্দোলন। পরিস্থিতি বেগতিক দেখে প্রশ্নপত্র ফাঁসকে পাপ মন্তব্য করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়েছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনকারীদের সাথে বৈঠক করলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না বলছে শিক্ষার্থীরা।
সবার এখন একটাই প্রশ্ন, ভারত সরকার কি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই ছাত্র আন্দোলন আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হবে? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে খেলার খবর। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 15 বল হাতে রেখে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে শাই হোপের দল। টসের আগে ব্যাট করা নিউজিল্যান্ড 3 অর্ধশতকে 9 উইকেটে 268 রান তোলে। টম ল্যাথম করেন 69 আর নিক কেলির ব্যাট থেকে আসে 64। 56 রান করেন উইল ইয়াং। রান তাড়া করতে নেমে 43 ওভারে 5 উইকেটে 238 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ হালকা চাপে পড়ে। পরের 2 ওভারে 10 রানে 3 উইকেট পড়ার জয়ের সমীকরণ নেমে আসে 30 বলে 21 রানে। সেখান থেকে 2 উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারলেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে দল বদল সম্পন্ন করে রেকর্ড গড়েছেন ইংলিশ ফরওয়ার্ড মর্গান রজার্স। অ্যাস্টন ভিলা ছেড়ে রজার্স যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব চেলসিতে। চুক্তির অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর রজার্সকে দলে টানতে চেলসি খরচ করেছে 11,70,00,000 পাউন্ড। এর মাধ্যমে রজার্স ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ছাড়িয়ে ব্রিটিশদের মধ্যে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়লেন। চলতি মাসের শুরুতে নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে 11,60,00,000 পাউন্ডে যোগ দেন অ্যান্ডারসন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাতক্ষীরার এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত, নৈতিক স্খলন প্রমাণিত। বড় শহরগুলোতে বেশি ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা, প্রতিরোধ কার্যক্রম জোরদারের পরামর্শ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।